সারাদিন মহিলাদের কাজকর্মের কোনো শেষ থাকে না। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি। সমস্তটা একার হাতে করতে গিয়ে নিজেদের জন্য কিন্তু আমরা আর কোনো সময় রাখতে পারি না। আর নিয়ম মেনে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম কম করে টিপস ফলো করে যদি আমরা সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে সময় আশ্রম দুটোই বাঁচবে। নিজেদের জন্য বেশ খানিকটা সময়ও রাখতে পারবো। আজকে সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এগুলো কিন্তু প্রত্যেকদিন রান্নাতেই আমাদের দিতে লাগে। আর যদি অল্প মসলা হয় সেক্ষেত্রে আমরা গ্রেটারের মধ্যে গ্রেট করে দিই, আর বেশি মসলা হলে আমরা মিক্সির ব্যবহার করি। কিন্তু যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই কিংবা আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে, গ্রেটারেও সম্ভব হচ্ছে না এত পরিমাণ মসলা করা, তখন আমরা কিভাবে মসলাগুলো করে নিতে পারবো? আবার অনেক সময় হয় যে আমরা বাইরে কোথাও ঘুরতে গেছি, সেক্ষেত্রে কিন্তু সব জিনিস আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না। তাই এইভাবে যদি আমরা মসলা করে নিই তাহলে কিন্তু আর কোনো রকম গ্রেটার, শিলনোড়া, মিক্সি ব্যবহার ছাড়াই আমরা সুন্দর মতো মসলা করে নিতে পারবো। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে জল। জলটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো, আদা, পেঁয়াজ, রসুন পরিমাণ মতো যা, যা প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এই মসলাটা একবারে অনেকটা পরিমাণও করে রাখতে পারো। আমি এখানে খুব সামান্য পরিমাণে করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রয়োজন পড়লে কিন্তু অনেক বেশি পরিমাণ মসলাও একবারে আমরা পেস্ট করে নিতে পারবো। তো জলটা হালকা করে ফুটতে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু সবজিগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু ফুটে অনেকটা কমে এসছে আর সবজিগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে এইভাবে জলটাকে ছেঁকে নেবো। এই যে জলটা বেরোলো সেই জলটা কিন্তু আমরা আলাদা রান্নায় ব্যবহার করতে পারবো যখন আমরা মসলাটা কষাবো। আর এই যে ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম সমস্ত সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলোকে এবার পেস্ট করে নেবো। কিভাবে পেস্ট করবো? হাতের সামনে যদি গ্লাস থাকে বা এই ধরনের শক্ত কোনো জিনিস থাকে তো সেটাকে দিয়ে আস্তে, আস্তে যদি এইভাবে একটু থেতো করে নেওয়া যায় তাহলে অনেক সহজে সুন্দর মতো সমস্ত মসলা মিক্সির মতো করে পেস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা সময় এভাবে থেতো করে নিয়ে কিন্তু সমস্ত মসলাগুলো একেবারে মিহি হয়ে গেছে। শিলনোড়া, গ্রেটার, মিক্সি ছাড়াও কিন্তু এইভাবে আমরা অসময়ে সমস্ত মসলাগুলোকে পেস্ট করে নিতে পারবো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। দেখে নাও পরের টিপস। শীতকালে আমাদের পা ফাটার সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই হয়। ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু পা ফাটতে শুরু করে। বিশেষ করে আমরা যারা খালি পায়ে ঘরের মেঝের মধ্যে হাঁটাচলা করি শীতকালে তখন কিন্তু পায়ের তলায় এরকম একটা কালো দাগও হয়ে যায়। আর এই কালো দাগটার সাথে, সাথে পা ফাটা, আর পা ফাটা প্রচন্ড কিন্তু একটা অস্বস্তির মধ্যে ফেলে সারা শীতকাল জুড়ে। তো কিভাবে আমরা ঠিকঠাক মতো পাটাকে যত্ন নিতে পারবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আমরা পাটাকে ঘষে তারপরে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু কখনোই আর পা ফাটবে না। আর পা ফাটলেও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করা যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পায়ের তলায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা। এই ময়লাটাকে তোলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক কেটে রাখা পাতিলেবু আর নিয়ে নিয়েছি নুন। নুনের মধ্যে এইভাবে পাতিলেবুটাকে দিয়ে তারপর পায়ের তলায় ভালো মতো ঘষতে হবে। লবণের মধ্যে দানা, দানা ভাব থাকায় এখানে কিন্তু এটা স্ক্রাবিং এর কাজ করবে। আর লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে তাই সমস্ত ময়লা দূর করতে সাহায্য করবে। তো ভালো মতো পায়ের তলাটাকে এইভাবে ঘষে নিয়ে এই অবস্থায় রেখে দেবো বেশ কিছুটা সময়। তারপর এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট। যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা এখানে ব্যবহার করবে। খুব সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে তারপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে পায়ের তলাটাকে ঘষে, ঘষে পরিষ্কার করতে হবে। টুথপেস্ট কিন্তু একটু হোয়াইট কালার হলেই ভালো হয়। কোনো রকম জেল টুথপেস্ট এখানে ব্যবহার করা যাবে না। আর টুথপেস্টেই কিন্তু অনেকটা ক্লিনিং এর কাজ হবে। তো অনেক সময় হয় শ্যাম্পু দিয়ে করতে গেলে পা জ্বালা করে। টুথপেস্টে কিন্তু এরকম কোনো সমস্যাই হবে না। পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের আঙুলের নিচে যত সমস্ত কালো দাগ থেকে শুরু করে ফেটে যাওয়া সমস্তটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে যদি এইভাবে পায়ের তলাটাকে ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি বিনা পরিশ্রমে বিনা খাটনিতে কিন্তু আমাদের পায়ের তলাটা সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেল। তো এইভাবে যদি আমরা সুন্দর মতো পাটাকে শীতকালে যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি একটা টি-শার্ট নিয়ে নিয়েছি। আর এই ধরনের রাবার প্রিন্ট করা যে বাচ্চাদের জামাগুলো হয় বা বড়দেরও অনেক সময় জামার মধ্যে এরকম রাবার প্রিন্ট করা থাকে, এগুলো যখন আমরা কাচি, কাচার পর যখন আয়রন করি তখন দেখা যায় যে আয়রনের সাথে কিন্তু এই প্রিন্টটা নষ্ট হয়ে যায়। কেননা আয়রনটা যেহেতু গরম থাকে তাই প্রিন্টটা কিন্তু পুরো জ্বলে নষ্ট হয়ে যায়। আর আমরা কখনোই কিন্তু এইরকমভাবে ডিরেক্ট আয়রন দেব না। ডিরেক্ট আয়রন দিলেই কিন্তু আয়রনটাও সাথে, সাথে নষ্ট হয়ে যাবে। তো কিভাবে আমরা ঘরেই সুন্দর মতো এটাকে আয়রন করে নেব যার জন্য কোনো রকম জামায় ক্ষতিও হবে না, আয়রনটাও ভালো থাকবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপারের টুকরো। তোমরা এখানে চাইলে পেপারের বদলে মোটা ধরনের কাপড়ের টুকরোও ব্যবহার করতে পারো। এই রাবার প্রিন্টের উপর এইভাবে বসিয়ে তারপর যদি আমরা আয়রন করে নিই তাহলে সুন্দর মতো যেরকম আয়রনও হয়ে যাবে সাথে কিন্তু জামা নষ্টও হবে না। আয়রনের মধ্যেও এই রাবার প্রিন্টটা উঠে গিয়ে আয়রনটাও নষ্ট হবে না। আর সাইডের জায়গাগুলো আমরা নরমাল ভাবে আয়রন করে নেব। তো
এইভাবে একটা কাপড় বা একটা কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো আমরা আয়রন করে নিতে পারি। তো দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ক্ষতিও হয়নি, অথচ জামাটা সুন্দর মতো আয়রনও করা হয়ে গেছে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। প্রত্যেকটা গৃহিণীর সকালের দিকের কাজটা কিন্তু অনেক বেশি কঠিন হয়। কেননা একদিকে বাচ্চাকে রেডি করা, সাথে হাসব্যান্ডের লাঞ্চ বক্স তৈরি করা, সমস্তটা কিন্তু একার হাতে অল্প সময়ের মধ্যে আমাদের করতে হয়। আবার যদি বাচ্চা স্কুল যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার টিফিনটাও আমাদের দিতে হয়। এরকম নানান ব্যস্ততার মধ্যে কিন্তু যদি আমরা রুটি বা লুচি এগুলো টিফিনের জন্য করি তখন কিন্তু আরো সময় নষ্ট হয়। তাই জন্য আমরা চেষ্টা করি আগে একটু বেশ খানিকটা আটা মেখে রেখে দিতে ফ্রিজের মধ্যে। তাতে কি হবে, সুন্দর মতো আমরা সকালের মধ্যে সমস্ত রুটি বা লুচিগুলোকে করে ফেলতে পারবো। কিন্তু আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, এইভাবে যদি আমরা রুটি করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় একেবারেই নষ্ট হবে না। তো অবসর সময়ে যদি আমরা বেশ খানিকটা আটার লেচি করে তারপর রুটিটাকে বেলে নরমাল ভাবে যেভাবে আমরা রুটির জন্য রুটিটাকে সেঁকে নিই, ঠিক সেরকমভাবে তাওয়ায় যদি এপিঠ ওপিঠ দুপিঠ আমরা ভালোমতো একটু সেঁকে তারপর আমরা এইরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারি। তারপর এই এয়ারটাইট কন্টেনারটাকে আমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তাহলে সকালে কাজের চাপে কিন্তু আমাদের রুটি, লুচি, পরোটা করতে একেবারেই কষ্ট হবে না। তো দেখো এরকমভাবে স্টোর করে রাখার পর এখানে আমি ৩ দিন পর এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। সবকটা লুচি কিন্তু এখানে ফুলকো, ফুলকো হবে। তো তার জন্য কি করতে হবে, যখন আমাদের এই টিফিনটা করার দরকার তার অন্তত আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপর এটাকে নরমাল টেম্পারেচারে আসলে পরে তেল গরম করে যদি আমরা এই লুচিগুলো বা পরোটাগুলো ভেজে নিই, তাহলে কিন্তু সুন্দর মতো যেমন কাজের প্রেশারটাও অনেকটা কমবে, রুটি, লুচি, পরোটাও সুন্দর মতো হয়ে যাবে। সাথে সাথেই কিন্তু আটা মেখে রুটি, লুচি, পরোটা করার একটা খাটনির চাপ আমাদের মাথা থেকে অনেকটাই কমবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, সারা শীতে আমরা যে ব্ল্যাঙ্কেট বা কম্বলগুলো ব্যবহার করি, সেই কম্বলগুলো যখন আমরা বছরের শেষে আবার তুলে রাখি, তখন কিন্তু এগুলোকে আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করি না। কেননা আবার যখন শীত পড়বে তার আগে এগুলোকে আমরা যখন ব্যবহার করব, তার আগে এটাকে আমরা যদি ভালোমতো পরিষ্কার পরিচ্ছন্ন কাচাকাচি করে নিয়ে তারপর ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আর নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই প্রত্যেকবার শীত পড়ার আগে এটাকে পরিষ্কার করা অত্যন্ত দরকার। তো দেখো কম্বলটা আমরা কিভাবে পরিষ্কার করব, আর এত ভারী কম্বল যদি আমরা জলের মধ্যে একবার ভিজিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কম্বলটা অনেকটা বেশি ভারী হয়ে যায়। একার পক্ষে কেচে রোদে দেওয়া সম্ভব হয় না। তাই আজকে বিনা জল দিয়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে কম্বল কাচতে হয় তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এভাবে কম্বল কিন্তু আমরা বছরের পর বছর কাচতে পারি, যার জন্য কারোর সাহায্য প্রয়োজন হবে না। তো প্রথমে কম্বলটাকে ভালো মতো খাটের ওপর বা মেঝের মধ্যে সমান কোনো জায়গায় ভালো মতো বিছিয়ে দিতে হবে। আর কম্বলের সাইডের যে মোটা পাইপিন মতো সেলাইটা আছে এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। যেহেতু কম্বলগুলো একটু ডিপ কালার হয় তাই কিন্তু আমরা বুঝতে পারি না। আর যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে তেল বা বডি লোশন এই ধরনের জিনিসগুলো মাখা হয়, তাই কিন্তু কম্বলের মধ্যে একটা তেল চিটচিটে গন্ধ হয়ে যায়। তাই সমস্তটা ভালো মতো পরিষ্কারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা উষ্ণ জল। তো খুব বেশি গরম জল করার প্রয়োজন নেই। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি শ্যাম্পু। ঘরে যে শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পুই ব্যবহার করতে পারো। শ্যাম্পু যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে ইজি বা লিকুইড ডিটারজেন্টও কিন্তু ব্যবহার করতে পারো। ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সোডা। সোডা কিন্তু ক্লিনিং খুব ভালো করে, ব্যাকটেরিয়া জার্মস মেরে ফেলতে সাহায্য করে। এরপর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু মোটা ধরনের কাপড় নিতে পারো, তাতে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হবে। তারপর কি করব, এরকমভাবে হালকা চিপে নিতে হবে। খুব বেশি জলটা নিংড়ানো যাবে না। তারপর মেঝের মধ্যে সমান করে এই কাপড়টা পেতে এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা। ঢাকনাটার মধ্যে এইভাবে কাপড়টাকে ভালো মতো পেঁচিয়ে দিতে হবে। এরপর একটা গার্ডার দিয়ে মাথার দিকটা টাইট মতো পেঁচিয়ে আটকে দেবো, যাতে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর যদি প্রেসার কুকারের ঢাকনাটা ছোট বলে মনে হয়, তাহলে আমরা যখন রান্না করি তখন কড়াই ব্যবহার করা হয় রান্নার জন্য, তখন সবজি বা রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কড়াইয়ের উপর আমরা একটা ঢাকনা ব্যবহার করি। আর এই ধরনের কাঁচের যে ঢাকনাগুলো হয়, এই ঢাকনাগুলোও কিন্তু কম্বল পরিষ্কারের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। তো কিভাবে হবে? এখানেও আমি একটা বড় বালিশের কভার নিয়ে নিয়েছি পুরনো। প্রেসারের ঢাকনাটাকে ঠিক যেরকমভাবে আমরা বেঁধে নিয়েছিলাম কাপড়ের টুকরো দিয়ে, ঠিক সেরকম ভাবেও কিন্তু এই কাপড়ের টুকরোটাকে দিয়ে কড়াইয়ের ঢাকনাটাকেও বেঁধে নিতে পারবো। চাইলে তোমরা মাথার দিকে একটা গার্ডার দিয়ে টাইট করে নিতে পারো। তো এখানে আমি দুটো প্রসেস দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে পরিষ্কার করা দেখাবো। ঠিক যেই দিকে কম্বলের সুতোগুলো রয়েছে তার ঠিক উল্টো দিকে এইভাবে প্রেসারের ঢাকনাটাকে দিয়ে হালকা করে ঘষে নিতে হবে।
তো এইভাবে যদি উল্টো দিক করে ঘষে নিই তাহলে এই কম্বলের সুতোর মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে আসবে এই ঢাকনার যে কাপড়টা পেঁচানো রয়েছে তার মধ্যে। আর সাথে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হবে। আর আরো একটা কাজ হবে যেটা কিনা ব্যাকটেরিয়া বা জার্মসটা নষ্ট হয়ে যাবে। তাই লন্ড্রিতে না দিয়ে ঘরে জল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, কাচাকাচির ঝামেলা ছাড়া যদি এইভাবে আমরা কম্বল পরিষ্কার করে নিই, অনেক সহজেই কিন্তু কম্বলের ময়লা ওঠাতে পারবো। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এরপর কাপড়টাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ কম্বলের মধ্যে নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে বারবার কিন্তু আমরা কাপড়টাকে ধুয়ে প্রেসারের ঢাকনার মধ্যে লাগিয়ে বা কড়াইয়ের ঢাকনার মধ্যে লাগিয়ে কিন্তু আমরা কম্বলটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো। তারপর পাখার হাওয়ায় বা অল্প রোদে যদি আমরা মেলে রাখতে পারি, হালকার মধ্যে শুকিয়ে যাবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।